শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। খুবই ভালো থাকার কারণ আছে একটি, বলো তো কি? আজকে আমার সাথে অনেকদিন পরে রাঙা সকাল করছো। আর আমি তো তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমাকে একটু দেখো তো অন্যরকম লাগছে কিনা। না, তোমাকে দেখার টাইম নাই আসলে। আমি ভাবলাম তুমি একটু খেয়াল করবে যে আমার একটু অন্যরকম লাগছে, আজকে আমি একটু বেশি খুশি কারণ তোমাকে আজকে আমি পেয়েছি। এটা কি সত্যি কথা বলে ধরে নেব? তাই আমি শুরু থেকে দেখো অনেক কথা বলছি, অনেক চটপটে হয়ে গেছে আজকে। আমারও একই কারণ, আমারও অনেকদিন পর তোমার সাথে বসা, খুবই ভালো লাগছে। আর এমনিতেও রাঙা সকালে এসে সবসময় খুব ভালো লাগে। আর আজকে একটু বেশি ভালো লাগছে কারণ আজকে আমাদের মধ্যে রয়েছে মিস্টার প্রাউড। একদম। এখন আসলে দর্শকদের বুঝিয়ে দাও যে মিস্টার প্রাউড আসলে কেন বলেছো। অবশ্যই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল মিস্টার প্রাউড। শুভ সকাল। মিস্টার প্রাউড কেন বলছি সেটি দর্শকদের জানিয়ে দেই। আপনার যে ব্র্যান্ডটি রয়েছে জুকো, এর অর্থ হচ্ছে গিয়ে প্রাউড। বা এই যুগো নিয়ে তো অবশ্যই শুনবো, তবে আমাদের অনুষ্ঠানে একটা রীতি আছে, একদম ছোটবেলা থেকে আমরা একজন ব্যক্তির গল্প শুনে নেই, সেটি এখন শুরুতে শুনতে চাই। কি বলো লাবণ্য? একদমই তাই। আমরা আজকে আমাদের আপনার ছোটবেলা থেকে গল্পগুলো শুনতে চাই। কোথায় বেড়ে উঠেছেন, জন্ম কোথায়, সবকিছু মিলিয়ে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, সেগুলো একটু শুনে নেই। ছোটবেলায় আমার জন্ম পাবনার প্রত্যন্ত গ্রাম পুরন্দরপুরে। আচ্ছা। সো আমার জন্ম যখন হয়েছে তারও 2 বছর পরে আসলে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি গিয়েছে। সো প্রত্যন্ত বলতে আসলে কি বোঝাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করলাম। সো ওইখানেই বেড়ে ওঠা। আর হচ্ছে একদম এসএসসি পর্যন্ত আমি ওখানেই ছিলাম। আপনি কেমন ছিলেন আসলে? দুরন্ত বা একটু শান্ত স্বভাবের কিনা? পরিবার সবকিছু মিলিয়ে থাকে না, পরিবারের অনেক গল্প, ছোটবেলার অনেক স্মৃতি আমাদের মনে থেকে যায়, সেগুলোই আমরা আসলে জানতে চাই। আমার জন্মের 2 বছর পরে আমার বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তো আমরা খুব ভালো, মানে খুব রিচ ফ্যামিলি এটা বলা যাবে না, খুবই স্ট্যান্ডার্ড একটা ফ্যামিলিতে আমাদের অনেক কষ্ট করে মানুষ করতে হয়েছে। আমরা 5 ভাই, বোন নেই। আমার মা স্কুল টিচার ছিল। আপনি কততম? আমি সবার ছোট। বেশ আদরের। বেশ আদরের, বাট আদরটা পেয়ে ওঠেনি আর কি। যেহেতু আমার স্কুল টিচার ছিল, আমি অনেক ছোট ছিলাম, আম্মা সকালে চলে যেত আবার বিকেলে আসতো, এর মাঝখানে আমি একাই থাকতাম আর কি। সো ওইভাবে বেড়ে ওঠা। আর ছোটবেলায় আমাদের যেহেতু গ্রাম, সো সাঁতার কাটা, তারপরে হচ্ছে খেলাধুলা করা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এভাবে আস্তে আস্তে বেড়ে ওঠা আর কি। আচ্ছা, তো ছোটবেলায় বলছিলেন যে বাবার একদমই স্মৃতি নেই, যেহেতু 2 বছর বয়সে মারা গেছে। তো মায়ের কাছেই পুরোটা মানুষ হয়েছে নাকি নানা, দাদা, চাচা? পুরোটা মায়ের কাছে মানুষ হয়েছি। বাহ। মায়ের কাছে ছিলাম। আমরা 5 ভাই ছিলাম। আমি সবার ছোট ছিলাম। সো সবাই আমাকে একটু দেখে রেখেছে আর কি। আপনি মাদ্রাসায় পড়বেন এই স্বপ্নটি কে দেখেছিল? আচ্ছা, সো বেসিক্যালি এটা হয়েছে হলো, আমরা তো 5 ভাই। তো বাবা চেয়েছিল যে আমার জন্য বাবার জন্য একটা মেয়ে থাকে আর কি। তো ওই জন্য আমরা 5 ভাই হয়েছি আর কি। আচ্ছা। সো বাবা চেয়েছিল যে আমি একটা ছেলে আমার অ্যাটলিস্ট মাদ্রাসাতে পড়ুক, একটা ইসলামিক স্কলার হোক বা মাওলানা হোক, যেটাই বলি। সো ওইটা আসলে আইডিয়ালি আমার উপর চলে আসছে। আমার প্রাইমারি স্কুলের শিক্ষা মানে ক্লাস 4 পর্যন্ত পড়ার পরে আম্মা মনে করলো যে না ঠিক আছে, এবার তোমাকে মাদ্রাসায় ভর্তি করে দেই, মানে বাবার স্বপ্নটা পূরণ করার জন্য। সো পরে আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। আমাদের পাশেই একটা ছোট্ট মাদ্রাসা ছিল, জন্তিহার দাখিল মাদ্রাসা বলে আর কি। সো ওখানে ভর্তি করিয়ে দিল। যদিও ছোটবেলা থেকে আমি একটু গান বাজনা করতাম, তারপর নাচ করতাম, যেহেতু আমার ভাইয়ারা এইগুলোর মধ্যে ছিল আর কি। আচ্ছা। সো মানে ওইখানে গিয়ে মানে এডুকেশনটা আমার সাথে কোপ আপ হচ্ছিল না। মানে আমি চাচ্ছিলাম হয়তো সারাদিন মাদ্রাসায় থাকতাম, গিয়ে আবার ক্রিকেট খেলতাম বা গান করতাম বা হচ্ছে নাচানাচি করতাম, এরকম করতাম আর কি। সো সবাই আমাকে বিভিন্ন নামে ডাকতো আর কি, যে তুমি মৌলানা হতে চাচ্ছ কিন্তু তোমার মধ্যে মৌলানা হওয়ার কোনো গুণ নাই। সো এভাবে আসলে এসএসসি পর্যন্ত পড়া আর কি। আপনি যেটা বলছিলেন যে আপনার গান করতে ভালো লাগতো, নাচ করতে ভালো লাগতো, খেলাধুলা করতে ভালো লাগতো, তো ভাইদের কথা বলছিলেন, ভাইরা কি করতেন এসব বিষয়ে? সো মানে ভাইরা যেটা করতো সেটা হচ্ছে আমার সবগুলো ভাই কোনো না কোনোভাবে খেলাধুলা করতো। ওরাও এরকম খেলাধুলার মধ্যে বড় হয়েছে আর কি। এবং ওরাও আমাদের 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বরে আমাদের গ্রামে অনুষ্ঠান হতো। তো অনুষ্ঠানগুলোতে ওরা নাটক, গান এগুলোর চর্চা হতো আর কি, পার্টিসিপেট করতো। তো ওইখানে আমাকে নিয়ে যেত। সো যেহেতু আমি মাদ্রাসায় পড়ি, এটা তো আসলে কনফ্লিক্ট করে জিনিসটা, কিন্তু আমাকে দিয়ে ওরা গান গাওয়াইতো, বা আমি যেহেতু গান গাইতে পারতাম,
সো গান গাইতাম। একটা হলো বাবার স্বপ্ন পূরণ করা, আরেকটা হলো আসলে পরিবারের বাকি ভাইরা আসলে অন্য একটা জায়গায় আসলে তাদের ভালো লাগা। তো ছোটবেলায় আসলে আমাদের এরকম হয়, আমরা আসলে নিজে বুঝতে না পেরে আসলে সবগুলো মাধ্যমেই দেখা যায় একটা বিচরণ ঘটাই। আমরা আরও গল্প করতে চাই, তবে এ পর্যায়ে আমরা আপনার সম্পর্কে যতটুকু জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসবো। মোহাম্মদ তরিকুল ইসলাম দেশীয় জুতা ব্র্যান্ড জুকোর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিপণন বিষয়ে MBA ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষে একটি কুরিয়ার প্রতিষ্ঠানে চাকরির মাধ্যমে ই-কমার্স খাত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। পরবর্তীতে বসুন্ধরা সিমেন্ট, সিপি বাংলাদেশ, শপ হবে, হ্যাপি হাব ও গুডিব্রো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। গুডিব্রোতে কাজ করার সময় থেকে ই-কমার্স ব্যবসার প্রতি তার আগ্রহ বাড়ে। 2021 সালে স্ত্রী শাহজাবিন হকের সঙ্গে অনলাইনে জুতার ব্যবসা শুরু করে প্রতিষ্ঠা করেন জুকো ব্র্যান্ড। শুরুর দিকে সীমিত মূলধনে ব্যবসা শুরু হলেও ধীরে ধীরে বিক্রি উৎপাদন বাড়তে থাকে। বর্তমানে জুকোতে প্রায় 90 জন কর্মী কাজ করছেন এবং ব্র্যান্ডটির 3টি শাখা চালু রয়েছে ঢাকায়। তরিকুল ইসলাম নিজেই জুতার নকশা তৈরি ও পণ্যের মান নিয়ন্ত্রণে সরাসরি যুক্ত থাকেন। তার লক্ষ্য জুকোকে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা। আমরা এই প্রসঙ্গে শুনবো, তবে তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। তার আগে লাবণ্য, আমি একটু দেখতে চাই আপনি আজকে কি পরে এসেছেন। জুতা শুয়ে পড়েছি। এটা নিশ্চয়ই জুকোরই একদম। হ্যাঁ, আমি যেটা আসলে আপনার সম্পর্কে বলার আগে জানতে চাইছিলাম, আপনার মাকে নিয়ে একটু জানতে চাই। আমার মনে হয় যেহেতু খুব অল্প বয়সে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, তো পরিবারের হালটা আসলে মাকে অনেকটা ধরতে হয়েছে, বা মাই আসলে বাবা হয়ে গেছেন, একই মানুষ দুটো ক্যারেক্টার প্লে করেছে। মাকে কেমন দেখেছেন, বা সবসময় আসলে আমাদের মা নিয়ে কথা বলা হয়ে ওঠে না, অনেক কিছু বলবারও থাকে আমাদের। আজকে কি আসলে কিছু বলবার রয়েছে? ডেফিনেটলি বলতে চাই। যেমন মানে আমাকে যদি কেউ বলে যে বাবার ভালোবাসাটা কেমন, এটা আসলে আমি রিকল করতে পারি না। মানে বাবা ভালোবাসলে কেমন হয় এই জিনিসটা আমার মেমোরিতে নাই। সো আমার কাছে মাই বাবা, মাই মা। ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পরে আমার আম্মা অনেক কষ্ট করেছে আমাদের 5 ভাইকে একদম মানুষ করে ফেলা। আমরা সব ভাই মাস্টার্স কমপ্লিট করেছি, সবাই সবার জায়গাতে প্রতিষ্ঠিত, এবং মানে মার এই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছে। আমরাও ট্রাই করেছি মাকে ওইভাবে ভালো রাখার আর কি। সো মানে যেটা কখনো আম্মাকে কখনো বলা হয়নি, সেটা হচ্ছে আম্মাকে অনেক ভালোবাসি আমি। এটা হয়তো কখনো বলি নাই মুখে, বাট আজকে আপনাদের সামনে বললাম আর কি যে আম্মাকে অনেক ভালোবাসি। অবশ্যই তিনি যেখানে আছেন অবশ্যই আপনাকে দেখছেন এবং তিনিও গর্ববোধ করছেন আপনাকে নিয়ে। একদম। আমরা একটু জানতে চাই যে পড়াশোনা কেমন ছিলেন। আপনি বলছিলেন যে আপনার অন্যান্য দিকে একটু মন ছিল, কিন্তু মাদ্রাসায় অত মন বসতো না। এমনি পড়াশোনার ফলাফল কেমন থাকতো? পড়াশোনা খুব বেশি ভালো ছিলাম সেটা বলবো না, আবার খুব খারাপ ছিলাম সেটা বলবো না। যেমন ধরেন আমি বললাম না, মাদ্রাসায় যখন পড়তাম আমাদের গ্রামের দিকের মাদ্রাসাগুলোতে কিন্তু পড়াশোনাটা অতটা ভালো না যতটা আমরা ভাবি আর কি। ইভেন ধরেন মাদ্রাসাতে পড়াশোনা আমরা যতটা সহজ মনে করি, অ্যাকচুয়ালি সহজ না। যেমন আমরা জেনারেল মানে শুট করে আমি যখন 5-এ গিয়ে ভর্তি হইলাম, তখন ওইখানে আরবি নতুন করে শেখা, এটা আমাদের নতুন ল্যাঙ্গুয়েজ। সো ওভারঅল এসএসসিতে রেজাল্ট যে খুব ভালো ছিল তা না, বাট আমাদের সময় আমার মনে হয় 4 ছিল আর কি। আচ্ছা, 5-এ ছিল, আমার 4 ছিল, 3.98 এর মতো ছিল আর কি। বাট সেই সময় কি ভাবতেন যে বড় হয়ে কি হবেন? আচ্ছা, সো ওই সময় আমার মনে হতো যে আমার আসলে মৌলানাই হওয়া উচিত, বিকজ আমি গান গাইতে পারতাম। সো গজলটা গাইতাম, বা আমাদের হামনাদ গাইতাম, বা আমাদের থানা পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হতো ওখানে পার্টিসিপেট করতাম। আমি অনেক পুরস্কারও জিতেছি আর কি। ইভেন ধরেন আমার বই পড়ার অনেক নেশা ছিল। সো নবীদের জীবনী বা বুখারী শরীফ 7 খণ্ড পড়ে ফেলা। এই ইভেন ধরেন আমাদের মসজিদের ওই সময় ইমামতি পর্যন্তও করেছি আমি, মানে যখন হুজুর থাকতো না। সো আমার কাছে মনে হতো যে আমার হুজুরি হওয়া লাগবে জিনিসটাতে আইডিয়ালি। বাট এসএসসি দেওয়ার পরে আমার মনে হচ্ছে না, আমার মনে হয় না আমি এটা করতে পারবো, বিকজ মানে কনফ্লিক্ট হচ্ছিল আমার মনের মধ্যে যে আমি মনে হয় না এটা জিনিসটা। ফাইনালি গিয়ে মাদ্রাসা পড়া অনেক কঠিন অ্যাকচুয়ালি, তারপরে গিয়ে আবার কমই পড়তে হবে, পুরো কোরআন শরীফটা মুখস্থ করতে হবে, মানে অনেক বড় জিনিস। মানে ইসলামিক স্কলার হতে হলে আপনাকে অনেক কিছু পড়তে হবে, এটা ইঞ্জিনিয়ার জিনিসের মতো না আর কি। আমার কাছে মনে হচ্ছিল আমি এত কিছু করতে পারবো না। তারপর শিফট করলেন কিভাবে? শিফট করলাম হচ্ছে আমি আমার ভাইদের কনভিন্স করছি যে আম্মা তো কনভিন্স না যে আমাকে পড়াবে, এটা মাদ্রাসায় পড়তে হবে। আমি ভাইদের কনভিন্স করছি যে আমি এটা পড়তে পারবো না। পরে আমার সব ভাই মিলে আম্মাকে বুঝাইছে যে না, ও পারবে না, ওকে জোর করো না,
তখন আমাকে বললো ঠিক আছে তাহলে তুই কি করতে চাস, তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে তুমি, যেহেতু আমি সায়েন্স থেকে আসছি, মাদ্রাসায় সায়েন্সই পড়েছিলাম, আমাকে তোমরা একটু কমার্সে ভর্তি করো, আমি বিজনেস করতে চাই, মানে আমার ইন ফিউচার আমি বিজনেসম্যানই হতে চাই। তো এর জন্য আমার মনে হয় কমার্সে, মানে আমার ওইটুকু কেন যেটুকু মনে হয়েছে আর কি, যে কমার্সে পড়লে মনে হয় বিজনেসম্যান হওয়া যায়। মানে ওই সময়টা আসলে কেন মনে হলো যে কমার্সেই পড়বেন বা বিজনেসের দিকে হঠাৎ করে ঝুঁকলেন কেন? কাউকে দেখে বা কোনো ঘটনা আছে? যদি আমি আমার গ্রামের কথাও বলি, ইভেন ধরেন আমার পারিপার্শ্বিক সবার কথা বলি, আমাদের গ্রামের মানুষের বা আমাদের ইন জেনারেল সব মানুষেরই মনে হয় একটা গোল থাকে যে আমার ছেলে বড় হয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা ম্যাক্সিমাম বিসিএস ক্যাডার হবে, মানে বিজনেস করবে। এই মেন্টালিটিটা আমাদের ফ্যামিলির কারোর মধ্যেই গ্রো করে না, এটা আমাদের আশেপাশে সবাইকে আমি দেখেছি। আমি ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তখন আমাকে বলছে তোমার মৌলানা হতে হবে, হয়তো আমার পাশে আরেক ভাইকে বলছে তোমার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, কাউকে বলছে ডক্টর হতে হবে, বা আমার ফ্রেন্ড অনেকে হয়তো ডক্টর হয়েছেও। কিন্তু আমার কাছে মনে হতো যে না, আমি আসলে এর কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ি না, যেহেতু আমি পড়াশোনা আর করতে চাই না, আমার ভালো লাগে না, আর খেলাধুলাতেও আমি অনেক ভালো করতে পারি না, বিকজ সব কিছু মিলে হয় না। তো আমাকে কি করতে, আমি একটা বিজনেস করতে চাই, আমার বিজনেস নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল শুরু থেকেই। তারপরে কমার্সে ভর্তি হলেন? ভর্তি হয়ে গেলাম আমি তখন বগুড়াতে শিফট করে গেলাম। বগুড়াতে নর্থট্রামস নামে একটা কলেজ ছিল। আচ্ছা, বগুড়াতে কেন? আমার সেজো ভাই বগুড়াতে থাকতো। আচ্ছা, উনি তখন বগুড়াতে অনার্স পড়তো, তো উনি আমাকে নিয়ে গিয়েছিল আর কি। তো দীর্ঘদিন মাদ্রাসায় পড়াশোনা করার পর যখন অন্য একটা জায়গায় শিফট করলেন, সেই মুহূর্তে মানিয়ে নিতে পেরেছিলেন? পেরেছি, বিকজ আমি তো মাদ্রাসায় পড়লেও আমার লাইফ স্টাইলটা কমপ্লিটলি ওটার মধ্যে ইনভলভ ছিল না আর কি। আচ্ছা, তো নতুন করে কি গান নাচ করা শুরু করেছিলেন কিংবা খেলাধুলা? মানে ওইটা কিন্তু আসলে মাদ্রাসা পড়ার সময় থেকেও থাকতো, মানে আমি সবই করতাম, নামাজও পড়তাম, গানও করতাম, খেলাধুলাও করতাম, সবই হতো আর কি। নর্থট্রামস হচ্ছে একটা ডিপ্লোমা কোর্সে আমি ভর্তি হয়েছিলাম কমার্সের ক্ষেত্রে। তো আমি একদম গ্রাম থেকে, আমার মনে হয় প্রথম আমার কোনো শহরে যাওয়া আর কি। সো বগুড়া আমার জন্য একদম মনে হচ্ছিল যে অনেক বড় কিছু আর কি। সো শহর, সবকিছু, রাস্তাঘাট, মানুষের জীবন, সবকিছু মিলে আমাকে প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয়েছে সবকিছুর সাথে। বা ধরেন আমার যারা ফ্রেন্ডস হয়েছে ওই মুহূর্তে, ওদের লাইফ স্টাইল একরকম, আমি গ্রাম থেকে গিয়েছি, আমার পোশাক থেকে শুরু করে ওদের সাথে কথা বলা, বা হচ্ছে কলেজের যে এনভায়রনমেন্টগুলো থাকে, ওই জিনিসপত্রগুলো আমার কাছে মনে হচ্ছিল একদম নতুন সবকিছু। সো একটু প্রথম দিকে স্ট্রাগল হয়েছে, বাট আস্তে আস্তে আমি ফেভারিটই ছিলাম সবার আর কি। আর এমনি সায়েন্স থেকে কমার্সে যাওয়ার এটাও তো একটা পড়ার পরিবর্তন, কমপ্লিটলি ডিফারেন্ট। ভালো লাগছিল? ভালো লাগছিল যে কমার্সেই পড়তে চেয়েছিলাম, সেটাই পড়তে পারছি, সবকিছু মিলিয়ে হ্যাঁ ভালো লাগছিল। আচ্ছা, তো কলেজ জীবন পাশ করে তারপরে আমি বগুড়া আইজলা কলেজে ভর্তি হই অনার্সে। ওইখানে অ্যাকাউন্টিং এ অনার্স কমপ্লিট করে ফেলি। করার পরে মনে হচ্ছিল যে বগুড়াতে আসলে আমার জন্য আর কিছু নাই, এখানে যদি বগুড়া থাকতে হয় তাহলে আমার সরকারি চাকরির জন্য, যেটা আমি আসলে আমার বাবা মা ড্রিম করে বা আমার ফ্যামিলির সবাই চিন্তা করে, সো ওটা করতে হবে। সো যদি আমার কিছু করতে হয় তাহলে আমাকে ঢাকায় ব্যাক করতে হবে। আমি চিন্তা করলাম আমি মাস্টার্সটা ঢাকায় করতে চাই। তবে ঢাকায় শিফট করে ফেললাম। ঢাকায় বাংলা কলেজে আমি মাস্টার্স করেছি অ্যাকাউন্টিংয়ে। আচ্ছা, তো করতে করতে আমার রিয়েলাইজেশন হলো যে আমি যদি বিজনেস করতে চাই তাহলে অ্যাকাউন্টিং অ্যাকচুয়ালি বিজনেসটাকে খুব বেশি সাপোর্ট দিতে পারবে না, আমাকে আরও অনেক নলেজ গ্যাদার করতে হবে। সো এর জন্য আমি চিন্তা করলাম তাহলে এমবিএ করতে হবে আমার, মানে তখন আমার কাছে যেটা মনে হয়েছে আর কি। আমার যেটা মনে হচ্ছে যে আপনি সবসময় একদম ছোটবেলা থেকে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নিতে শিখেছেন এবং সেটার ক্ষমতা রেখেছেন। সেটি মাদ্রাসায় পড়তে ভালো লাগছে না সেটিও শিফট করার ক্ষেত্রে হোক, কিংবা বগুড়া যাওয়া হোক, কিংবা বগুড়া থেকে আপনার ঢাকায় আসা হোক, প্রত্যেকটা সিদ্ধান্তই, তাই না লাবণ্য? একদমই তাই। এবং এটা আমি কোনো না কোনোভাবে আম্মাকে কনভিন্স করতে পারতাম যে আম্মা এটা আমি করতে চাই। তো যেহেতু ছোট ছিলাম, হয়তো আম্মা অনেক সময় আমার আবদারও রাখতো, অথবা ভাবতো যে ঠিক আছে ও যেটা করতে চায় ও করুক। মানে আমার তো আসলে এর মাঝখানে আর কোনো ব্যারিয়ার নাই, আমি তো সবকিছুতেই স্মুথ ছিলাম। তারপরে এমবিএ কোথায় করেছিলেন? এমবিএ করেছি নর্থ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মার্কেটিং এ করেছি, বিকজ আমি শিখতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আর আপনার মনে হচ্ছে ব্যবসা করার জন্য মার্কেটিং এ পড়াশোনাটা জরুরি। এইটা মানে অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার গ্রোথ বা ধরেন আমার চিন্তা ভাবনার বিকাশটা অ্যাকচুয়ালি এমবিএ করতে গিয়েই হয়েছে। আমি যখন এমবিএতে ভর্তি হলাম তখন দেখলাম আমার পাশে আমার সাথে এমবিএতে ভর্তি হয়েছে অনেক ব্যাংকার ভাইয়া ছিল, অনেক কর্পোরেট জব করে তারা ছিল, বা আমাদের টিচার যারা ছিল তারা আইবিএ থেকে আসতো। সো আমাদের সাথে কথা যখন বলতাম তখন মনে হতো যে আসলে আমি কিছুই জানি না আর কি। বা ঢাকাতে আসার পরে ভর্তি হওয়ার পর মনে হচ্ছে না আমার আসলে এনাদের কাছ থেকে যা শিখছি, যা দেখছি, এটাই হচ্ছে লাইফ বা এটাই হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড। সো ওইখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এবং আমার মনে হচ্ছিল না এখন এখান থেকে শিখে শিখে আমি আর কোথায় যেতে পারি। আচ্ছা, তারপরে তো ধরেন আমার আরেকটা থট আসলো যে আমাকে সরাসরি বিজনেসে গেলে হবে না, একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুব জরুরি। আমি যদি বিজনেস যেতে চাই আমাকে একটু চাকরি করতে হবে,
চাকরিটাও এমনভাবে করতে হবে যেন আমি অনেক জিনিসপত্র শিখতে পারি। আপনি কি এই পর্যন্ত কোথাও উপার্জন করেননি, মানে কোথাও চাকরি কিংবা শর্ট টাইম কিছু করেন নাই, মানে শুধুই পড়াশোনা করে গেছি? আচ্ছা, তারপর যখন সিদ্ধান্ত নিলেন চাকরি করতে হবে, তারপর এমবিএ কমপ্লিট করার আগেই রিপোর্ট সাবমিশনের সময় আমি ভাইবা দেওয়া শুরু করলাম। প্রথম আমার জব হয় হচ্ছে বসুন্ধরা গ্রুপে, আচ্ছা, সিমেন্ট সেকশনে, এবং ওটা আমার প্রথম ভাইবা ছিল জীবনে। বাহ। বসুন্ধরা গ্রুপের কত সালে হবে এটা? 2015-তে। আচ্ছা, প্রথম ভাইবাতে আমার জবটা হয়ে যায়। মানে এত এক্সাইটেড ছিলাম যখন আমাকে ফোন দিয়ে বলছে আপনি, আমাকে কনফার্ম করা হচ্ছিল যে আপনি জয়েন করবেন আগামীকাল থেকে। অনেক এক্সাইটেড ছিলাম যে ঠিক আছে, প্রথম ইন্টারভিউতে আমার একটা জব হয়ে গেছে। জয়েন করলাম হচ্ছে মুন্সিগঞ্জে সেলস এক্সিকিউটিভ হিসেবে, এবং ওই সময় আমি সিপি বাংলাদেশেও ইন্টারভিউটা দিয়েছিলাম। আচ্ছা, সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে জয়েন করার 10 দিন পরে সিপি বাংলাদেশ থেকে আমাকে ফোন দেয় যে আপনার এখানেও কনফার্ম হয়ে গেছে, আপনি এখানে জয়েন করতে পারেন। মানে দুটোই একসাথে 10 দিনের ব্যবধান। বসুন্ধরা সিপি, আচ্ছা 10 দিনের ব্যবধান। পরে আমি বসুন্ধরাটা কুইট করে চলে আসলাম সিপি বাংলাদেশে। আচ্ছা, এমনি তার আগে আসলে একটু যদি জানতে চাই যে ঢাকায় আসা, ঢাকায় আসলে থাকা নিজ খরচে, বা কিভাবে কি ম্যানেজ করে উঠতেন এগুলো? আচ্ছা, আমি যে পড়াশোনা করা নিজের সবকিছু মিলিয়ে বলছি। আমি ছোট ছিলাম, আমার সব ভাইরা ততদিনে সবাই সেটেল হয়ে গেছে। সো আম্মা যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, সো আমার পুরো খরচটা আম্মাই, পরিবারের সাপোর্ট দিয়েছে। তো তারপরে আপনি বসুন্ধরা গ্রুপ থেকে সিপি গ্রুপে, এটাই আপনার প্রথম চাকরি বলতে পারেন, রাইট? ওখানে আমি 2 বছর ছিলাম। সেটা ঢাকাতেই তো, সিপি বাংলাদেশে। তো সেখানকার অভিজ্ঞতা আপনাকে কতটা ঋদ্ধ করেছে? ওটার এক্সপিরিয়েন্সটা দুটাই কিন্তু সেলস রিলেটেড জব ছিল আর কি। সো সেলসের গিয়ে আমি দেখতে পেলাম কীভাবে সাপ্লাই ম্যানেজমেন্টটা হয়, কীভাবে ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টটা হয়, কীভাবে মার্কেটিংটা পুরো ওয়ার্কফ্লোটা কাজ করে, কীভাবে ফাইন্যান্সটা ম্যানেজ করতে হয়, বিকজ আমাকে তো ডিস্ট্রিবিউটরগুলো ম্যানেজ করতে হতো। সো ওরাও কীভাবে ফাইন্যান্সটা আসলে ম্যানেজ করে, ওরা তো ছোটো ছোটো বিজনেসম্যান, ওরা বিজনেসটা কীভাবে ম্যানেজ করছে, সো ওদের সাথে থেকে জিনিসগুলো শেখা। আমার কিন্তু অ্যাকচুয়ালি উদ্দেশ্যই ছিল শেখাটা আর কি। সো 2 বছর আমি ওখানে জব করেছি। করার পর আমার কাছে মনে হচ্ছিল যে না, এইখানে আসলে আমার আর পাওয়ার কিছু নাই, আমাকে পুরো কমপ্লিটলি শিফট করতে হবে। তখন আমার মনে হচ্ছিল যে আসলে ই কমার্সটা বাংলাদেশের জন্য অনেক বুমিং একটা ইন্ডাস্ট্রি হবে সামনে, ওটা আমার রিয়েলাইজেশন ছিল। তো আমার চিন্তা হলো যে আমি পুরো ক্যারিয়ারটাকে শিফট করে ফেলবো। এখন ই কমার্সে তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তখন একটা স্টার্ট আপে একটা সার্কুলার দেখলাম, শপ হবে যেটার নাম ছিল। তো ওখানে অ্যাপ্লাই করলাম, ওনাকে ডাকলো, কথাবার্তা বললাম, বলার পরে মানে আমি যে স্যালারিটা পেতাম তার 1/3 অফার করলো আমাকে। বললো যে আপনি হচ্ছে জাস্ট কোনো এক্সপিরিয়েন্স নেই কমার্সে, বাট আপনি করতে চান বলে আমি আপনাকে নিতে চাচ্ছি। আচ্ছা, আমি 1/3 রাজি হয়ে গেছি। ঠিক আছে, আমি 1/3 চলে আসবো, স্যালারি যেটা হচ্ছে, আমার তো শেখা লাগবে অ্যাকচুয়ালি। সো আমি জয়েন করে ফেললাম। জয়েন করার পরে আমি ওইখান থেকে যেটা শিখলাম অ্যাকচুয়ালি, যে বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করে, প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে, বা মার্চেন্ট যারা আছে বা যারা বিজনেসম্যান আছে ছোটো ছোটো, তারা কীভাবে বিজনেসটা করছে, ডেলিভারিটা কীভাবে হচ্ছে, টাকাটা কীভাবে পাচ্ছে, কাস্টমার ইন্ডে কী কী প্রবলেম হচ্ছে, সাপ্লায়ার ইন্ডে কী কী প্রবলেম হচ্ছে, এবং পুরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে কোথায় কোথায় ইস্যু আছে, ইভেন ধরেন মার্কেট গ্যাপ, যে কোন ইন্ডাস্ট্রিটা কতটুকু কাজ করছে। যেহেতু আমি ডেলিভারি রিলেটেড কাজ করতাম, সো কোন টাইপের প্রোডাক্ট বেশি ডেলিভারি হচ্ছে, বা কোন মার্চেন্টের সেলটা ভালো, সেটা ক্লোদিং, শুজ নাকি কসমেটিক্স নাকি, এই ইনফরমেশনগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম, আমার চোখের সামনে ছিল। এটা এমনি কোন সময়ের কথা বলছেন? এটা আমি বলছি 2017-এর কথা। তখনই কি ই-কমার্স মোটামুটি বাংলাদেশে সবার কাছে অনেক গ্রো করছে, পৌঁছে গেল? হ্যাঁ, অনেক পৌঁছে গেছে। তারপর তো ওইখান থেকে ডেলিভারি এবং ই-কমার্স শেখার পরে ওরা দেখলাম যে আসলে স্বভাবের একটা মোটো ছিল যে ওরা চাচ্ছিল যে এই ছোটো ছোটো যারা বিজনেসম্যান তাদেরকে এম্পাওয়ার করা। কীভাবে এম্পাওয়ার করবে? একটা ওয়েবসাইট দিবে, আর হচ্ছে ওদেরকে পুরা ডেলিভারি সিস্টেম ম্যানেজমেন্টে হেল্প করবে। তো এটা আসলে করতে পারছিল না ওরা, সামহাউ ফান্ড রেজ করতে পারছিল না। তো পরে ভাবলাম যে আমার এখান থেকে শিফট হয়ে যেতে হবে, আমাকে আরও নতুন একটা ডাইমেনশন অ্যাড হতে হবে। পরে আমি ওইখান থেকে শিফট হয়ে চলে আসলাম হ্যাপি হাব নামে একটা ছোট্ট ফিনটেক ছিল, ওরা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতো। সো ওইখানেও আবার একটু গেলাম এবং ওদের সাথে কথাবার্তা বলে ওরা আমাকে বললো ঠিক আছে আপনি তাহলে আমাদের পুরো সেলস ডিপার্টমেন্টটা দেখেন। তো আমি তখন বিভিন্ন রেস্টুরেন্টে যেতাম, আমাদের এই সফটওয়্যারটা সেল করা ট্রাই করতাম। সো ওইখানে সেলসের একটা এক্সপিরিয়েন্স আমার গ্যাদার হলো যে আসলে পুরা রেস্টুরেন্ট সাপ্লাই চেনটা কীভাবে ম্যানেজ হয়, ওরা কীভাবে কাজ করে, এবং ওরা কীভাবে ই কমার্সে আসছে, তখন ফুড পান্ডাও নতুন নতুন আসছে। সো ওই ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করছে,
এরপরে হচ্ছে ওই সময়টা থাকা অবস্থাতেই গুডিব্রোর যে ফাউন্ডার ছিল ওনার সাথে আমার পরিচয় হয় এবং উনি আমাকে বললো যে ভাই আপনি আমার কোম্পানিতে আসেন, আমাদের অবস্থা খুব বেশি ভালো না, আবার আমরা একটু গ্রো করতে চাই, আপনার যেহেতু এক্সপিরিয়েন্স আছে ইন্ডাস্ট্রিতে আপনি আমাদের এখানে জয়েন করেন। পরে আমি গুডিব্রোতে জয়েন করেছিলাম কত সাল? 2019-এ। 19 ওইখান থেকে 2021 পর্যন্ত আমি গুডিব্রোতেই ছিলাম। এবং গুডিব্রো অ্যাকচুয়ালি সেল করতে হচ্ছে সলিড কালারের টি শার্ট, এবং একটা মজার জিনিস হচ্ছে ওই সময়ে সলিড কালারের টি শার্ট সেল করার কোম্পানি বাংলাদেশে ছিলই না বললে, ওরা অ্যারাউন্ড 16-17টা কালার লঞ্চ করে ফেলছিল। আচ্ছা, সলিড, কোনো লেখা নেই, কিচ্ছু নেই। সো সলিড কালার একটা ট্রেন্ড চলে আসছে, মানে অনেক বড় গ্রো করে ফেলেছিল আমরা ওই সময়ে। তো ওইখানে গিয়ে আমার যেটা হলো, ওরা যেহেতু স্টুডেন্ট ছিল, আমার যারা মালিক ছিল, পুরো কোম্পানিটা আমার দেখতে হতো, ইনক্লুডিং ফাইন্যান্স, ইনক্লুডিং মার্কেটিং, ইনক্লুডিং ডেলিভারি, ইনক্লুডিং অপারেশনস, ইনক্লুডিং সিআরএম। সো ই কমার্সের যে পার্টগুলো আমি আগে শিখতে পারি নাই, গুডিব্রোতে এসে ওই পুরা কাজটা করতে গেলে, এবং ওরা কোম্পানিটা দেখতোই না আইডিয়ালি, আমার উপর ছেড়ে চলে যেত। সো 2 বছর যখন আমি কোম্পানিটা চালাইলাম একা একা, উইথ আমাদের প্রায় 36 জন এমপ্লয়ি ছিল, টার্নওভার না বলি। সো এই পুরা সিস্টেম করতে গিয়ে আমার মনে হলো যে না, আসলে আমি যে কোম্পানিটা চালাচ্ছি এরকম 2টা কোম্পানি আমি চালাইতে পারি যদি আমি নিজে কিছু করতে চাই। সো বেসিক্যালি আমাকে খুঁজে বের করতে হবে মার্কেট গ্যাপটা কোথায়, আমি কি ক্লোদিং নিয়েই নামবো নাকি অন্য কিছু নিয়ে নামবো, কি নিয়ে মার্কেটে আসতে পারি। সো তখন থেকে আমার আসলে কাজ শুরু আর কি, মানে আমি ব্যাক অফ দ্য মাইন্ডে যে বিজনেসটা ছিল, সো আমি ওই বিজনেসের সাথে থাকতে থাকতে বের করতে চাচ্ছিলাম যে আমার আসলে কোথায় যাওয়া উচিত। নিজের একটা পরিবর্তন বুঝতে পেরে গিয়েছিলেন যে আসলে। তারপরে জুতাতে কিভাবে নেমে এসেছিলেন? ক্লোদিং থেকে জুতাতে কিভাবে নামলাম। সো আমার কাছে তখন মনে হচ্ছিল যে যেহেতু আমার কাছে ডেটা ছিল অনেক, আমি দেখতে পাচ্ছিলাম যে জুতা অনলাইনে খুব বেশি সেল হয় না, বা অনলাইনে যারা সেল করে এই সংখ্যাটা অনেক কম। ইভেন আমাদের বড় বড় ব্র্যান্ডগুলো অনলাইনে ওইরকম করে প্রেজেন্স ছিল না ওই সময়। এর মধ্যে করোনাটা শুরু হইলো, তো তখন তো আরো পুরো জিনিসটা বন্ধ। তখন আমার মনে হচ্ছিল না, এই একটা ইন্ডাস্ট্রি, আপনি দেখেন জুতাটা কোত্থেকে কিনবেন, সব দোকান তো বন্ধ, অনলাইনে খুবই কম মানুষ এরকম কিছু সেল করে। তখন আমার মনে হচ্ছে না, আমার এই ইন্ডাস্ট্রিতে নামতে হবে, জুতাই হচ্ছে একটা মাত্র জায়গা যেখানে আমি কাজ করতে পারি। কঠিন না? কারণ ধরেন আমাদের একটা অভ্যাস, এখন অনেক পরিবর্তন হয়েছে, আমরা জানি হয়তো আমাদের জুতার সাইজটা কি, সেভাবে অর্ডার করতে পারি, কিন্তু ওই সময়টায় একটু বেশিরভাগ মানুষেরই হয়তো একটা ধারণা থাকে যে একটু গিয়ে দেখে জুতাটা পরে পায়ে ভালো লাগছে কিনা তারপরে কিনবো। তো আপনার কেন মনে হলো যে এরকমই একটা জুতার ব্র্যান্ড দিয়ে আসলে ব্যবসা শুরু করবেন? আপনি যে বললেন করোনার সময় অনেকে বাইরে যেতে পারছিল না, দোকান বন্ধ, সে কারণে কি? সে কারণে তো অবশ্যই একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল আপনি যেটা বলছেন সেটা কিন্তু ভ্যালিড এখনো আপনি যদি জুতা কিনতে যান চিন্তা করবেন ঠিক আছে আমি গিয়ে দেখে একটু কিনি, অন্যগুলো কিন্তু কিনছে বেশি, হ্যাঁ কম বেশি। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমি যদি এমন একটা ডিজাইন ডেভেলপ করে আনতে পারি যেটা আপনি ধরেন আমার কাছে ছাড়া অন্য কারো কাছে পাবেন না, আপনি কি করবেন তখন? তখন অবশ্যই ওখান থেকে অর্ডার করব। কাস্টমাইজ না, ধরেন এই ডিজাইনটা, ধরেন আমি যেটা পরে আছি এখন, এটা আপনি পছন্দ হয়েছে, আমি আপনাকে ফেসবুকে আপনি দেখেছেন, আমার পছন্দ হয়েছে, অন্য কোথাও পাচ্ছি না, আপনি অন্য কোথাও পাবেন না, তাহলে কি করবেন? তো অনলাইনে কিনতে হবে। ওইটাই ছিল আমার মেইন পয়েন্ট, যে আমি এই ডিজাইনটা এমনভাবে ডেভেলপ করব যেটা অন্য কারো কাছে থাকবে না, আমার কাছেই থাকবে এবং আমার কাছ থেকেই নিতে হবে। আচ্ছা, তারপর শুরু করেছিলেন কিভাবে? আচ্ছা, সো যখন আমার বিয়ে হয়েছে 2018 সালে। আমার ওয়াইফ চাকরি করতো লিভার মিনিস্ট্রিতে, আচ্ছা, একটা গভর্নমেন্টের একটা প্রজেক্টে ছিল। সো আমাদের দুজনের অনেক গল্প আছে, সেই গল্প আমরা না যাই, আমাদের দুজনের অনেক স্ট্রাগল ছিল। আরও একটি অধ্যায় নিয়ে শুনছিলাম, সেটি একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, সেখানেও আসলে অনেক রকম স্ট্রাগল আপনাদের, সেটাই শুনি একটু সংক্ষেপে। সো আমাদের লাভ ম্যারেজ। সো 2018 সালে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি যেহেতু ক্যারিয়ারটা অনেক শিফট করে ফেলেছিলাম, ভালো জায়গা থেকে হুট করে আবার খারাপ জায়গায় চলে আসা, সো ফাইন্যান্সিয়াল সাপোর্টের কিন্তু একটা ব্যাপার ছিল ওই সময়। অবশ্যই ও একটা ভালো জব করতো, সো ওই সময়ও ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিয়ে গেছে, বিকজ আমি বলেছিলাম যে আমি আসলে শিখতে চাই। সো ওই সময় ওর সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং আমরা দুজনেই প্ল্যান করেছিলাম আস্তে আস্তে আমরা, যেহেতু আমি বলেছিলাম যে আমি এই বিজনেসটা করতে চাই, সো ও জানতো আমি বিজনেসটা করার জন্য এগুলো শিখছি। সো ওই সময় একটা সাপোর্ট ছিল, ইভেন এখনও তো সাপোর্ট দেয়। তো স্পেশালি করোনার সময়ের গল্পটা, করোনার সময় আমি যখন গুডিব্রোতে ছিলাম, যখন করোনা একদম ফুল লকডাউন করে দেয়, ওই সময় তো আমাদের কোম্পানিটাও অলমোস্ট বন্ধ হয়ে যায় আর কি। সো ওই সময় আমি প্রায় 6 মাস বাসায় বসেছিলাম।
একদম কমপ্লিটলি উইদাউট এনি কাইন্ড অফ স্যালারি। ওই সময়টাতে কমপ্লিটলি আমাদের সংসারটা ওর ইনকামের উপর চলতো, এবং ওই স্ট্রাগল পিরিয়ডে আমার মনে হচ্ছিল যে আমি আসলে মনে হয় ডিসিশনটা ভুল নিয়ে ফেলেছি, কারণ আমি শিখতে এসে এখন আমি নিজেও না কিছু করতে পারছি, বা ওর উপর অনেক বার্ডেন হয়ে যাচ্ছে জিনিসটা। কিন্তু ও অনেক সাপোর্টিভ ছিল, ও বলতো না আমরা একসময় একসাথে কিছু একটা করবো আর কি, এই স্বপ্নটাই তো দেখতাম এক সময়। তো তারপরে যখন 2021 শেষের দিকে ওর প্রজেক্টটা শেষ হয়ে যাবে বলল, তখন আবার আমার গুরির বোর্ড জবটা আবার ব্যাক করলো, চলে আসলো সব কিছু। তো তখন আমি বললাম যে তোমার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের এখন এমনভাবে প্ল্যান করতে হবে যেন তুমি শেষ হয়ে যাওয়ার পরে আর বসে থাকতে না হয়, বা নতুন একটা চাকরির জন্য চেষ্টা করতে না হয়। সো আমি যেহেতু শিখতে চাই, এটাই হচ্ছে হাই টাইম যে আমাকে এখন বিজনেসটা শুরু করতে হবে। তখন ওকে বললাম যে তাহলে এই পুরো সিস্টেমটাতে আমি যেহেতু 10টা থেকে রাত 10টা পর্যন্ত জব করতে হচ্ছে, সো আমি তো পুরো জিনিসটা করতে পারবো না। সো আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করতে চাই, বিজনেসটা অর্ডারটা নিয়ে আসা, কিন্তু অর্ডারটা প্রসেসিংটা তোমার করতে হবে। ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কিসে ছিল? সিভিল ইঞ্জিনিয়ার, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল আর কি, গভর্নমেন্ট জবে লিভার মিনিস্ট্রিতে। তো ও রাজি হয়ে গেল, ও চাচ্ছিল যে আসলে কিছু একটা করা উচিত আমাদের। তো পরে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি একটা পেজ খুলে ফেললাম, ওকে বললাম যে আমার হচ্ছে এটা ভিশন, আমি একটা ব্র্যান্ড করতে চাই জুকোর, মানে একটা দেশি ব্র্যান্ড করতে, স্নিকার। এখন স্নিকার ব্র্যান্ডই কেন করতে চাই, আমাদের বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডগুলোর মধ্যে দেখবেন স্নিকার এই সেকশনটাতে অনেক কম। ইভেন যদি আপনি ফিমেল সেকশনও দেখবেন যে অনেক প্রোডাক্ট অনেক কম, একটু কালেকশন কম, অনেক কম, অনেক কম। সো আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটা সুযোগ আছে। আর একটা হচ্ছে একদম পার্টিকুলারলি যদি প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, স্নিকার্স ব্র্যান্ডও বাংলাদেশে অনেক আছে, বা ভিয়েতনাম বা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে অনেকে সেল করে। তো আমি চিন্তা করলাম তাহলে আমি আসলে অ্যাকচুয়ালি কোন সেগমেন্টটাতে ঢুকবো। তখন রিসার্চ করতে গিয়ে আমি বের করলাম ফ্যাব্রিকের জুতা বাংলাদেশে অনেক কম। বাংলাদেশের দু একটা বড় ব্র্যান্ড খুবই কম পরিসরে খুবই বেসিক কিছু জিনিসপত্র আনে। তখন আমার মাথায় আসলো, রিসার্চ করতে গিয়ে দেখলাম যে কর্ড ফ্যাব্রিক নামে একটা ফ্যাব্রিক আছে, সেই ফ্যাব্রিকের জুতা ইউরোপে অনেক চলে। তো আমি চিন্তা করলাম আচ্ছা ইউরোপে চলে বিকজ হচ্ছে ওখানে শীত, বাংলাদেশে তো শীত কম, আর আমার ওয়াইফের জবটা শেষ হবে নভেম্বরে, সো তখন শীতটা চলে আসছে। তখন আমার মনে হচ্ছে কর্ড ফ্যাব্রিক দিয়ে একটা জুতা লঞ্চ করলে কেমন হয়, মানে আমি একটু টেস্ট করতে চাই মার্কেটটা। আচ্ছা, তখন এই ফ্যাব্রিকটা খুঁজলাম, ইসলামপুর গিয়ে খুঁজে নিয়ে এসে, এখন খুঁজে নিয়ে আসছি, প্রবলেম হচ্ছে আমি কাকে দিয়ে বানাবো, ফ্যাক্টরি তো নাই। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমি একটু হোল্ড করে বিজনেসটা শুরু করে দিই। শুরুটা কীভাবে করব, তখন আমি ফ্রাইডে আমার অফ ছিল, আমি ফ্রাইডে চলে গেলাম এলিফ্যান্ট রোডে। এলিফ্যান্ট রোডে গিয়ে যতগুলো দোকান ছিল সবার সাথে কথা বললাম যে ভাই আপনাদের কাছে যে জুতাগুলো আছে এগুলোর পিকচারটা আমি নিতে চাই, নিয়ে গিয়ে আমি অনলাইনে এটা প্রমোট করব, অর্ডার আসলে আপনার কাছ থেকে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিয়ে যাব। তো ওরা হয়তো আমি 30 থেকে 40টা দোকান ভিজিট করেছি, 3 জন আমাকে বলছে ঠিক আছে আমরা রাজি, আর বাকিজন বলছে না এটা আমরা করি না। তো 3 জনের কাছ থেকে আমি কিছু প্রোডাক্টের পিকচার আনলাম, তারপরে তখন তো ক্যামেরাও ছিল না, সো ফোন দিয়ে কিনেছি, ফোন দিয়ে তুলেছি ছবিটা। তোলার পরে নিয়ে এসে পেজে দেওয়ার পরে এক ভাই ছিল আমার, মানে গুজরাটে চাকরি করতো, শামীম ভাই নাম, উনি এখন ডিজিটাল মার্কেটিং দেখতো আর কি। তো ওনার সাথে কথা বললাম যে ভাই আমাকে এই জায়গাতে একটু হেল্প করতে হবে। তো উনি বললো ঠিক আছে আমি করে দিচ্ছি, ফ্রি করে দিচ্ছি। তো উনি হেল্প করলো আমাকে। ওই প্রোডাক্টগুলো নিয়ে এসে যখন আমি প্রমোটটা করলাম, প্রথম দিন 3টা 4টা আসছে, দেখি 10 থেকে 15টা অর্ডার চলে আসছে পার ডে। এখন এই জুতাটা কালেক্ট করে তো কাস্টমার কাছে পৌঁছাইতে হবে। তা আমি যেটা করতাম, অফিসটা 10টা থেকে শেষ করতাম, আর ওই 3টা দোকানদারকে বলতাম যে আপনার এই প্রোডাক্টের অর্ডার আছে, আপনি এটা আমার জন্য আলাদা করে রেখে যান, আপনার বাসা থেকে আমি এটা কালেক্ট করবো। ওরা এটা ওদের বাসায় নিয়ে যেত, আমি অফিস শেষ করে ওদের বাসায় যেতাম, যে টাকা দিতাম, দিয়ে জুতাগুলো নিতাম, নিয়ে এসে আবার রাত্রেবেলা বাসায় ফিরতাম। ফিরে আমি এবং আমার ওয়াইফ 2জন মিলে এগুলো প্যাকেজিং করতাম, বাসটা রাত 12টা। এই প্রোডাক্টটা নিয়ে আবার যেতাম হচ্ছে ডেলিভারি কোম্পানিতে, কারণ ডেলিভারি কোম্পানিতে 5টার পরে আর পিক আপ করে না, তখন তো রাত 11-12টা বাজে, তখন কী হবে, এটা নিয়ে আমি চলে যেতাম ওদের কি বলে ওয়্যার হাউসে। মানে এত রাতে আমাকে তো করতে হবে জিনিসটা আইডিয়ালি। আমি গিয়ে ওদের ওয়্যার হাউসে গিয়ে দিয়ে আসতাম। এইটা কন্টিনিউ করেছি অ্যারাউন্ড 2 মাস। যখন দেখলাম যে আমার অর্ডার
কন্টিনিউয়াসলি 10 থেকে 15টা আসছে শুধুমাত্র এই টাইপের জুতাই, তাও আমার আউটসোর্স করতে হচ্ছে, এবং ওই প্রোডাক্টগুলো কোনো না কোনো বড় বড় ব্র্যান্ডের কপি প্রোডাক্ট। আচ্ছা, সেটাও মানুষ অনলাইনে নিচ্ছে এবং ডেলিভারি চার্জ দিয়ে নিচ্ছে, কেউ অ্যাডভান্স করে নিচ্ছে। তার মানে আমি তখন এক জিনিস রিয়েলাইজেশন হলো যে এই প্রোডাক্টগুলোর ঢাকার মধ্যে অ্যাভেলেবেল থাকলেও ঢাকার বাইরের মানুষ এই প্রোডাক্টগুলো কখনো দেখেনি। সো ঢাকার বাইরে একটা বিশাল মার্কেট পড়ে আছে যারা আসলে এই টাইপের জুতা কিনতে চায়, কিন্তু ওরা কিনতে পারে না বিকজ কেনার কোনো অপশন থাকে না, বা হয়তো দেখেনি এই প্রোডাক্টটা, দেখছে আর এর সুন্দর, জিনিসটা সুন্দর। তখন আমার মনে হচ্ছে না ঠিক আছে, এই ইন্ডাস্ট্রিটা কাজ করবে। তো এর মধ্যে নভেম্বরে ওর প্রজেক্টটা শেষ হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে এইবার আমাকে খুঁজতে হবে আমি আমার মনের মতো কি প্রোডাক্টটা আমার নিজের ব্র্যান্ডিংয়ে করতে পারি। তো পরে আমি খোঁজা শুরু করলাম ফ্যাক্টরি। একদিনই তো বন্ধ পেতাম, ফ্রাইডে। সো ওই দিন খুঁজতে পুরান ঢাকা দিয়ে আমি খুঁজতেছিলাম ফ্যাক্টরি। সবাই আমাকে বললো যে পুরান ঢাকার দিকে অনেক ফ্যাক্টরি আছে জুতার, তুমি যে জুতোগুলো বানাতে চাও স্পেশালি ফ্যাব্রিকের। খুঁজে পাই না, কেউ আমাকে বলে না। ধরুন কোনো একটা ফ্যাক্টরিতে গেলাম, হয়তো ফিমেল প্রোডাক্ট বানাচ্ছে, ওকে বললাম ভাই এই আশেপাশে কোনো জুতার ফ্যাক্টরি আছে? আমি চিনি না। অ্যাকচুয়ালি কিন্তু চেনে, কিন্তু বলবে না। তো অলমোস্ট ধরেন এরকম 2 মাস খুঁজে একদিন খুব ক্লান্ত, মনে হচ্ছে যে না আর হবে না এটা আমাকে দিয়ে, ব্যাক করছে। তখন দেখি একটা লোক এই সেম টাইপের জুতা নিয়ে যাচ্ছে, ওর সাথে আমার রাস্তায় দেখা। তোকে দাঁড় করে বললাম ভাই আপনি আসলে এই জুতা কি বানান নাকি আপনি সেল করেন? তো বলছে আমি বানিয়ে সেল করি গুলিস্তানে। আমি বললাম ওকে ডান, আমি তো এই টাইপের জুতো বানাতে চাই, আপনি কি আমাকে করে দিতে পারবেন কিনা? আমার নিজস্ব ফ্যাব্রিক দিব, ডিজাইন দিব, দিয়ে পারবো। তারপর ওর ফ্যাক্টরিতে গেলাম, ছোট্ট পরিসরে শুরু করলাম। ওকে যখন আমি বললাম যে কট ফ্যাব্রিক দিয়ে, একটা মজার জিনিস আর একটা ইনসাইট শেয়ার করি, জুতার ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কাজই করতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়ে। আমি প্রথম ইয়েলো, গ্রিন, অলিভ, মেরুন এই 4-5টা কালারের জুতার লঞ্চ করে ফেলি। এটা অনেক বড় একটা রিস্ক ছিল আমার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপের জুতা বাংলাদেশে এত কালারফুল জুতা কেউ আনে না। স্নিকার, রাইট। তখন আমি এগুলো এই টাইপের কট ফ্যাব্রিক এনে ওনাকে দিয়ে করাইলাম, এবং যে করছে সেও বিশ্বাস করছে না যেগুলো চলবে। এবং আমি এনে যখন আমার পেজে প্রমোশন দিলাম, বিলিভ মি যে এই জিনিসটা আমি মনে হয় 1 সপ্তাহের মধ্যে 500 পেয়ার সেল করে ফেলেছি। জাস্ট ফেব্রুয়ারির কথা বলছি আমি, এটা নভেম্বরে শুরু করেছি, 2 মাস স্ট্রাগল, ফেব্রুয়ারিতে আমরা ওই টাইপের প্রোডাক্ট 500 পেয়ার সেল করে ফেলেছি 1 মাসে। এবং এই জিনিসটা কিন্তু আমি তখনও চাকরি করি, আমি বাসায় যাই, আমরা 2 জন মিলে করি, 12টার দিকে দিয়ে আসি। তারপর আমার কাছে মনে হচ্ছে না এটা আর কন্টিনিউ করা যাবে না, অলরেডি অনেক কোম্পানিটা বড় হয়ে গেছে। পরে আমরা কিছু ওকে বললাম যে তাহলে তুমি একটু খুঁজে বের করে কিছু মেয়েকে হায়ার করে ফেলো যারা তোমাকে সন্ধ্যার দিকে এসে হেল্প করবে। আচ্ছা। তো ও আবার ওর আশেপাশে কিছু মেয়েকে ঠিক করলো যারা সন্ধ্যার দিকে এসে আমার বাসাতে আসতো, এসে ওরা সবাই মিলে প্যাকেজিং করতো, কাস্টমারকে কল দিত, ইনভয়েসগুলো রেডি করতো। তখন আর আমার যেতে হতো না, আমি গিয়ে দেখতাম যে সব কাজ ওকে। এটা চললো হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চে গিয়ে মনে হলো যে না এটা আর হবে না, এখন আমাদের একটা আলাদা অফিস চলে যেতে হবে। এটা 2022-এর ফেব্রুয়ারি মার্চের কথা বলছে, আমাদের বিজনেসের বয়স কিন্তু মাত্র 4 মাস। তারপরে আমরা একটা আলাদা অফিস নিয়ে নিলাম, নেওয়ার পরে পুরো সেটআপটা চেঞ্জ করে ফেললাম। তখন মনে হচ্ছে না আমরা পারবো জিনিসটা করতে। তো এটাই হচ্ছে আসলে ওই সময়ের স্ট্রাগল পিরিয়ডের জার্নিটা আর কি। মানে 4 মাসে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন একটা অফিস করবেন, সেটা কিন্তু অনেক বড় স্ট্রাগল, যেরকম আবার অনেক বড় সাফল্য। এবার তো ধরেন আমি তো এক্সপেক্ট করছি প্রতিদিন আমি সেল করবো 10টা, তখন আমি সেল করছি 100টা। এখন আপনি আমাকে বলেন আমি এই রিস্কটা কেন নিব না? অবশ্যই অবশ্যই। এবং মজার ব্যাপার তো আপনারা অনলাইন নিয়ে আসলে কমপ্লিটলি অনলাইন। এবং মজার ব্যাপার হচ্ছে আমার তো তখন পেইড প্রমোশনটা যেত। আমি যখন এই কালারফুল স্নিকারগুলো লঞ্চ করলাম, আমার অর্গানিক সেল অনেক বেড়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা। তারপরে তো আস্তে আলহামদুলিল্লাহ এখন তো আমাদের 3টা আউটলেট হয়েছে আস্তে 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 আস্তে। তারপরে যখন অফিস নিলেন 2022-এর মার্চে, তারপরের জার্নিটা শুনবো। আচ্ছা, তারপরে এখন আমাদের ধরেন কাস্টমারের এখানে একটা মজার জিনিস হলো, আমি যখন জুতোটা বানিয়ে আনতাম তখন এখানে প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কাজই করে না, মানে এই ইন্ডাস্ট্রিটা প্রপারলি ওয়ার্কই করে না। ছোটো ছোটো ফ্যাক্টরি, ওরা কোনো কোয়ালিটি কন্ট্রোল নাই, জাস্ট ওরা প্রোডাক্ট বানাবে আর হচ্ছে হোলসেল করে ওরা বাংলাদেশে দিয়ে দেবে। আচ্ছা। তো এই ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ম্যাটেরিয়ালসের অভাব, ভালো কারিগর পাওয়া যায় না, ভালো ফ্যাক্টরি নাই। তো আমি যে জুতার সোলটা ইউজ করতাম, এই সোলটা জাস্ট 7 দিন পর পরে হলুদ হয়ে যেত, সাদা সোল হলুদ হয়ে যেত। এই হলুদ হয়ে যাওয়ার গল্পটা বা এই প্রবলেমটা কিন্তু আজ থেকে 10 বছর আগে থেকে চলে আসছে। এটা কেউ সলভ করছে না। কেন সলভ করছে না?
বিকজ ওই ইন্ডাস্ট্রিতে কেউ কাজই করে নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার রিপিট কাস্টমার অনেক কমে যাচ্ছে, কাস্টমার রিটেনশন করতে পারছি না। নতুন কাস্টমার অনেক আসছে, কিন্তু কাস্টমারকে আমি রিটেনশন করতে পারছি না। কেন পারছি না? সবাই কমপ্লেন হচ্ছে, ভাই এই প্রোডাক্টটা পরার পরে তো 7 দিন পর হলুদ হয়ে যায়। কিছু কাস্টমার মেনে নিচ্ছে বিকজ মনে করছে যে এটা ন্যাচারাল, বাট দেখতে তো অনেক বিশ্রী লাগে। তখন আমি এটার পিছনে ছোটা শুরু করলাম যে অ্যাকচুয়ালি এটা সলভ কীভাবে করব। তখন খুঁজে বের করলাম যে ইভিএ নামে একটা ম্যাটেরিয়াল আছে, যেই ম্যাটেরিয়াল দিয়ে করলে এই সোলটা কখনোই হলুদ হয় না, সাদা সাদাই থাকে। এখন এইটা কে করে, এটা খুঁজতে শুরু করলাম। এটা খুঁজে 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 দেখলাম বাংলাদেশে 2 থেকে 3টা ফ্যাক্টরি আছে যারা এই টাইপের সোল করে। ওদের কাছে যখন গেলাম যে আমার এই টাইপের সোল লাগবে, ওনারা বললো যে মাসে কত পেয়ার সোল আপনি আমাদের কাছ থেকে নেবেন। তখন আমি বললাম, আমার তখন ক্যাপাসিটি ছিল 3000 পেয়ার। আমি বললাম মাসে 3000 পেয়ার। বললো যে এই মোল্ড করতে আমার খরচ হবে হচ্ছে 34 লক্ষ টাকা। আপনি আমাকে 34 লক্ষ টাকা দেন, আপনার জন্য আমি পুরো একটা মোল্ড নিয়ে আসি, তারপর আপনি আমার কাছ থেকে সোলটা নেন। আমার কাছে 34 লক্ষ টাকা তখন সম্ভব না। তো তার মানে এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না। আমি ওনাকে সামহাউ 3 মাস ধরে প্রতি সপ্তাহে যেতাম ওনার কাছে, গিয়ে বোঝানোর চেষ্টা করতাম যে আসলে আঙ্কেল, উনি তো মুরব্বী মানুষ, আঙ্কেল আপনি যদি এটা করেন, এটা শুধু আমাকে আপনি সেল করবেন না, এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশের মার্কেটে। তখন আপনি আপনার জুকো নিয়েই কাজ করছিলেন, সেই গল্প থেকেই শুনি। তার আগে বলো নামটা কে রেখেছে? নামটা আমি রেখেছি। আচ্ছা, আমি রেখেছি বিকজ আমি তো আসলে ডিসিশনগুলো এটা শুরু থেকেই নাম, একদম শুরু থেকেই নাম ছিল। আচ্ছা, মানে আমার তো ভিশন ছিল যে আমি এটা করব। ওকে, এখন প্রথম দিকে করতে পারি নাই, বাট ধীরে ধীরে। হ্যাঁ, তো যে গল্প বলছিলেন সেখান থেকে সো পরে আঙ্কেলকে আমি কোনোভাবে কনভিন্স করতে পারলাম যে এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, এটাকে আপনাকেই সলভ করতে হবে। তো উনি ফাইনালি নিজেই ইনভেস্ট করে মোলটা নিয়ে আসলো। আনার পরে হচ্ছে আমরা ওই সোলটা যখন নিয়ে ইন্ট্রোডিউস করে ফেলাম, এটা অ্যারাউন্ড আরও 1 বছর পরে। আমি কিন্তু 1 বছর ওইভাবেই করেছি আর কি জিনিসটা। 1 বছর পরে করার পরে আমাদের গ্রোথটা তারপর থেকে শুরু হয়েছে, কাস্টমার রিটেনশন বেড়েছে, আমরা কাস্টমারকে শিখিয়েছি অ্যাকচুয়ালি এডুকেট করেছি যে অ্যাকচুয়ালি আপনি যখন বাজার থেকে কোনো একটা প্রোডাক্ট কিনছেন, তখন জুতা কেনার সময় আপনি কী দেখে কিনবেন। একটা জুতা যখন আপনি 700 টাকা দিয়ে কিনছেন, ওই জুতার মধ্যে আপনি কী দেখে কিনবেন। আমি যখন একটা জুতা 1200 টাকা সেল করছি, তখন আপনি আমার কাছ থেকে কী দেখে 1200 টাকা দিয়ে নেবেন। এই জিনিসপত্রগুলো আমাকে তখন মানুষকে বোঝাতে হয়েছে। আর একটা মজার ব্যাপার হলো, আমি যখন শুরু করেছিলাম তখন আমি সেল করতাম 700 টাকার জুতা, এখন আমার অ্যাভারেজ প্রাইস 1300 টাকা। আমাকে কিন্তু ওই জার্নিটা করতে হয়েছে এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হয়েছে। এখন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে 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 আমি যখন শুরু করি তখন অনেক কম্পিটিশন এসেছিল মার্কেটে। মানে আমাকে দেখে সবাই ভাবছিল যে এটাই করা লাগবে, এটা করলেই হয়। মানে বাঙালি যেটা করে, আপনি কেকের ক্ষেত্রে যেটা হয়েছে রিসেন্টলি, সো কেক পট্টির মতো, মানে জুতা পট্টির মতো অবস্থা হয়েছিল আর কি। সবাই জুগো যেটা করবে ওই টাইপের জুতা লঞ্চ করতে হবে। কিন্তু ইভেনচুয়ালি ওরা তো ওই সোলটা পাচ্ছিল না, বিকজ সোলটা শুধু আমি নিচ্ছিলাম আর বড় বড় কোম্পানি নিচ্ছিল। তো পরে দেখলাম যে আসলে এরকম অনেক কোম্পানি আসলো, তারপর আস্তে আস্তে সবাই চলে গেল, আর এবং আমরা এখন পর্যন্ত টিকে আছি আর কি। সো এটা হচ্ছে ওই সময়ের স্ট্রাগলের গল্প, এবং স্ট্রাগলটা এখনও কন্টিনিউ করে। কিভাবে ধরেন, এখনও আমি যদি কোনো একটা ডিজাইন চিন্তা করি, ডিজাইন হয়তো ম্যাটেরিয়ালটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বিকজ বাংলাদেশের লোকাল মার্কেটে ওই ম্যাটেরিয়ালটা চলে না, তখন আমাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে, এরকম কিছু আর কি। সো এখনও বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটা এরকম করে গ্রো করে নাই, বা ধরেন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে লোকাল যারা ব্র্যান্ড আছে তারা অনেকে স্ট্রাগল করে বাংলাদেশে প্রোডাকশন দিয়ে যদি এর পেছনে কারণ কি? আমি যদি চামড়ার ক্ষেত্রে ধরি, যে আমাদের এখানে তো অনেক সম্ভাবনার কথা আমরা শুনি, তারপরও এক্সপোর্টের ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে কেন জুতার ইন্ডাস্ট্রিতে? আমি যদিও একদম লেদার নিয়ে কাজ করি না, তারপরে আমার লেদারের প্রোডাক্ট অনেক কম, বাট আমার যেহেতু অনেক ফ্যাক্টরিতে ঘোরা হয়, সো আমার এক্সপিরিয়েন্স বলে যে ধরেন কুরবানির সময়ে দেখবেন আমাদের পুরো মাসে কিন্তু কনসিস্টেন্ট একটা ডিমান্ড থাকে চামড়ার। কুরবানির সময় আমাদের অ্যারাউন্ড 1 লাখ প্রোডাক্ট, 1 লাখ পশু কোরবানি হয়। 1 লাখ চামড়া, এটা তো ডিমান্ডের থেকে সাপ্লাইটা বেশি হয়ে যায় না? জি। তো যখন সাপ্লাইটা বেশি হয় তখন বাংলাদেশের যারা, তখন প্রাইসটা আসলে ড্রপ করে যায়, যেটা মেইন কারণ আর কি। এই জন্য বলি যে কুরবানির সময় চামড়ার দাম এত কম কেন, বিকজ সাপ্লাইটা অনেক বেড়ে গেছে। এবং ওই পরিমাণ চামড়া প্রসেস করার জন্য বাংলাদেশে যে ফ্যাক্টরি থাকা দরকার সেটা তো নাই। গভর্নমেন্টের প্রপার ধরেন পৃষ্ঠপোষকতা ওইরকম করে নাই। তারপরে আমরা একটা সিন্ডিকেট কাজ করে পুরো চামড়া ইন্ডাস্ট্রিতে, আবার একদম লোকাল এরিয়া থেকে চামড়াগুলো নিয়ে এসে হাজারবাগে আনতে আনতে 30 থেকে 40% চামড়া নষ্ট হয়ে যায়, যেগুলো আর ইউজ করা যায় না। তো ভালো চামড়া যেগুলো, এগুলোকে আবার যখন এক্সপোর্ট করতে যায়
ওর জন্য টেকনোলজিটা দরকার। এখন এক্সপোর্ট করতে গেলে তো আপনাকে ওই কোয়ালিটিটা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, এসওপিটা মেনটেন করতে হবে। কিন্তু একটা কিছু হয়তো বড় বড় 4-5টা ফ্যাক্টরি ছাড়া কেউ মেনটেন করতে পারে না। তো ওই 4-5টা ফ্যাক্টরির ক্যাপাসিটি কত? 1 কোটি চামড়া তো প্রসেস করতে পারবে না ওরা। তখন কি হয়, চামড়াগুলো নষ্ট হয়, বা আমাদের এই ফুড আর ইন্ডাস্ট্রি যে গ্রো করে নাই বিকজ হচ্ছে ওই পরিমাণ টেকনোলজি হয়নি। আরেকটা মজার ইনসাইট শেয়ার করি, চায়নারা কি করে, বাংলাদেশ থেকে এই টাইপের লেদারগুলোই ওরা ইম্পোর্ট করে নিয়ে যায়, নিয়ে ওইটাকে প্রসেস করে আবার বাংলাদেশে এক্সপোর্ট করে, এবং বাংলাদেশের সাপ্লায়াররা বা বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা চায়না থেকে ওই প্রোডাক্টটা নিয়ে আসে, যেটা বাংলাদেশ থেকে গিয়েছে। কেন গিয়েছে? বিকজ বাংলাদেশে ওই টেকনোলজিটা নাই যেটা আমার এখন রিকোয়ারমেন্ট। এটা একটা কারণ যে চামড়া শিল্পটা আসলে গ্রো করে নাই, মানে আমি যতটুকু মনে করি, হয়তো অনেক ভিতরে অনেক কারণ থাকতে পারে। আচ্ছা, জুকোর তাহলে রিপিট কাস্টমার ধীরে ধীরে বেড়ে গেল? হ্যাঁ, অনেক বেড়ে গেল। এবং কি আলাদা বৈশিষ্ট্য তাহলে? ওই ম্যাটেরিয়ালই কি শুধু? একটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডিজাইন, মানে কন্টিনিউয়াস ডিজাইন ডেভেলপ করে ফেলা। ধরেন কোন একটা ডিজাইন আসছে, আমরা যেটা করি অ্যাকচুয়ালি জুকোর, সেটা হচ্ছে আমরা 20টা ডিজাইন লঞ্চ করলাম মার্কেটে, আমরা অনেক প্রোডাকশন করি না। সো 20টা ডিজাইন থেকে ফিডব্যাক নিতে থাকি যে অ্যাকচুয়ালি কোন 5টা বা 10টা প্রোডাক্ট অনেক ভালো যাচ্ছে, ওই 10টা রিপ্রোডাকশন হতে থাকে, বাকি 10টা আমরা ফেলে দিই, মানে ওটা আর করি না। সো ডেড স্টকটা কমে যায় অনেক। আর এই 10টা ডিজাইনকে যখনই দেখি যে কোনো একটা প্রোডাক্টের সেলটা কমে যাচ্ছে, তখন আর একটা নতুন ডিজাইন লঞ্চ করে ফেলি। এর পাশাপাশি ধরেন বিজনেসটাকে আমাদের তো আসলে এক্সটার্নাল কোনো ইনভেস্টমেন্ট আমরা এখন পর্যন্ত নেই নাই, কমপ্লিটলি এখন পর্যন্ত যা আছে কমপ্লিটলি আমাদের প্রফিট থেকেই আমরা বিজনেসটাকে এতটুকু এনেছি। আচ্ছা, সো এখন বিজনেসটা কীভাবে বড় করেছি, একটা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন অ্যাড করা, যেমন ধরেন আমাদের অফলাইনে চলে যাওয়া, 3টা আউটলেট করে ফেলা, সো একটা ডাইমেনশন অ্যাড হলো। ফিমেল প্রোডাক্ট লঞ্চ করে ফেলেছিলাম মাঝখানে, যদিও কোয়ালিটির কারণে আবার বন্ধ করে দিয়েছি, এখন আবার শুরু করবো ইনশাল্লাহ। তারপরে ধরেন স্নিকার্স করতে করতে আমরা স্যান্ডেলে চলে গেলাম। স্যান্ডেলে কেন গেলাম? উইন্টার শেষে, ঈদের পরে আপনি আর জুতা সেল করতে পারবেন না, স্নিকার সেল করতে পারবেন না। তখন কি করতে হবে? আমাকে সার্ভাইভ তো করতে হবে। তখন আমি দেখলাম যে স্যান্ডেলের আসলে মার্কেট শেয়ার কত বাংলাদেশে। যদি 100%-এর মধ্যে 45% হচ্ছে মার্কেট শেয়ার স্যান্ডেলের, 25 স্নিকার, 25 হচ্ছে ক্যাজুয়াল বা আমাদের ফর্মাল শুজের জন্য। তো ভাবলাম যে আসলে পুরা 6 থেকে 8 মাস স্যান্ডেলের ক্যাটাগরিতে আমাকে ঢুকতে হবে। সো স্যান্ডেলের একটা ভালো সেল ছিল। সো ওইভাবে আসলে আমার সার্ভাইভ করতে হয়েছে। বিজনেস স্ট্র্যাটেজিগুলো আস্তে 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 আলাদা করতে হয়েছে, সিজন ওয়াইজ, তারপর হচ্ছে ডিজাইন ওয়াইজ আমাদের কিভাবে আগাতে হবে। আর কোয়ালিটির দিক থেকে কতটুকু? ডেফিনেটলি, যখন এখন ধরেন যে কাস্টমারটা আমার কাছে 700 টাকা জুতা কিনেছে, সে যখন 1300 টাকা জুতা কিনছে, তার মানে ও তো ওইটা কোয়ালিটিটা এনশিওর হয়ে, লাইক ও জানে যে আমি এখন 700 দিয়ে কিনতাম জুতো, এখন 1300 দিয়ে কিনছি, তার মানে 1300 টাকার তো ওই কোয়ালিটি ইমপ্রুভ না হলে আমি কিনবো না। ইভেন ধরেন 1300 টাকাতে কিন্তু আপনি ইম্পোর্টেড অনেক জুতাও পাবেন, 1200 টাকায় পাবেন, 1000 টাকায় পাবেন। তারপর আপনি লোকাল একটা ব্র্যান্ড, বাংলাদেশে তৈরি সব কিছু, ম্যাটেরিয়ালস থেকে সব কিছু, হ্যান্ডমেড একটা জুতা আপনি 1300 টাকা দিয়ে কিনছেন। এইটা আমি মনে করবো আমি লাকি, বা আমরা লাকি যে মানুষ আমাদের কাছ থেকে এখনো কিনছে, বিশ্বাসটা রাখছে যে ঠিক আছে, এবং আমাদের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। আচ্ছা, যে 3 মান্থের মধ্যে কোনো ইস্যু হলে আমরা আপনাকে পুরোটা রিপ্লেস করে দিই। এমনিতে আপনারা কি কি ইউজ করেন, মানে আর্টিফিশিয়াল লেদার, তারপর হচ্ছে ফ্যাব্রিক, তারপরে হচ্ছে লেদার। লেদারের মধ্যে অনেকগুলো ভাগ থাকে, যেমন সুয়েড লেদার বলে, তারপরে ফিনিশ লেদার বলে, মানে অনেক টাইপের আছে। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি ট্রাই করি যে এই সময়ের ট্রেন্ডে আসলে কি চলা উচিত, সে ট্রেন্ড রিলেটেড কি কি প্রোডাক্ট ওয়ার্ল্ডে এখন এক্সিস্ট করে। রাবার বা প্লাস্টিকের কোনো ব্যবহার কি হয় আমাদের এখানে? না, হয় না। আচ্ছা, আমি নরমালি এটা করি না, বা করতে পারি না, চাই করতে, কিন্তু করতে পারি না এখন, ইনশাল্লাহ সামনে করবো। ওটার একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে। কিন্তু একটা হলো আমরা এতক্ষণ আসলে অনলাইনের গল্পই শুনছিলাম, তো আউটলেট আসলে দেয়া হলো কবে থেকে, বা কি মনে? প্রশ্ন করতে চাইছিলাম যে 3টি আপনি বলছিলেন আউটলেট রয়েছে অফলাইনে, সেটা কোথায়? 2023-এর জানুয়ারিতে আমরা ধানমন্ডি আউটলেটটা দিয়ে দিই, ধানমন্ডি আউটলেট। অনেক অনেক ভালো রেসপন্স থাকে। 1 বছর আমরা পুরো অনেক, মানে এত কাস্টমার আসছিল আমাদের ওপেনিং থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মানে অনেকে চাইতো যে আসলে জুকোর একটা আউটলেট হোক, আমরা গিয়ে দেখি। ওই আউটলেটটা দেওয়ার পরে আমাদের মনে হচ্ছে না, আমাদের আসলে অফলাইনের এই ইয়াটা আরও বাড়ানো দরকার, অফলাইনে যাওয়া উচিত। বিকজ আমার মনে হচ্ছে যে জুতার ইন্ডাস্ট্রিটা যতই অনলাইন থাকুক, অফলাইনে যাওয়াটা খুব জরুরি, হাতে ধরে কিনতেই ভালো লাগে। এই জন্যই আসলে আর্ট এক্সপ্যান্ড করা। তারপর ধানমন্ডির পরে বনানীতে 10 নম্বর রোডে আমরা একটা আউটলেট নিয়েছি। নেওয়ার পরে এখন আমাদের রিসেন্টলি আমরা গতকাল উদ্বোধন করেছি নারায়ণগঞ্জ আউটলেটটা। আচ্ছা, এরপরে আমাদের টার্গেট হচ্ছে মিরপুরে আমরা শিফট করব, আর চিটাগং। এই দুইটা হয়তো এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করে ফেলতে পারবো। এমনি জুকোকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
বাংলাদেশে জুতার মার্কেটের ইন্ডাস্ট্রি হচ্ছে 5.9 বিলিয়ন পার ইয়ার, সো ধরেন 70,000 কোটি টাকা। এই ইন্ডাস্ট্রির বড় যাদের নাম আপনারা জানেন বা আমরা সবাই জানি, এরা কাভার করে মাত্র 5%, আর বাকি পার্সেন্টেজটা কিন্তু কমপ্লিটলি লোকাল যারা ম্যানুফ্যাকচারার, হোলসেলার বা ইম্পোর্টার দেশের বাইরে থেকে এরা কাভার করে। সো ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখানে গ্রো করার অপশন অনেক আছে। আমরা তো কেবল শুরু করেছি, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা চাই যে আমাদের যুগকে প্রত্যেকটা জেলা এবং উপজেলায় একটা করে আউটলেট থাকবে, মানুষ যেন দেখে নিতে পারে। অনলাইনে আমাদের প্রেজেন্সটা আর একটু বাড়বে, ব্র্যান্ডিংটা আর একটু সুন্দর হবে, পাশাপাশি ধরেন আমাদের প্রোডাক্ট ডাইমেনশনটা আর একটু বাড়বে। আমরা সব ক্যাটাগরি কভার করব, ফিমেলদের প্রত্যেকটা ক্যাটাগরি কভার করব, কিডসের কভার করব, বা মেলদের যে ক্যাটাগরিগুলো আছে। আমরা তো এখন খুব কম হয়তো স্যান্ডেল, কিছু ক্যাজুয়াল, হয়তো কিছু স্নিকার কভার করছি, এর বাইরে অনেক ক্যাটাগরি কভার করা পসিবল। সো প্রত্যেকটা ক্যাটাগরিতে আস্তে আস্তে করে যাওয়া এবং এক্সপেনশন এভাবে করা আর কি, আমাদের ড্রিম তো এটাই। যদি জানতে চাই আপনার বার্ষিক কিংবা মাসিক টার্নওভার কত? এটা আসলে এভাবে বলা উচিত হবে না, বাট আলহামদুলিল্লাহ যে আমরা জিরো থেকে যদি এই পর্যায়ে আসতে পারি, তার মানে ধরে নিতে হবে যে আমাদের টার্নওভার ইনশাআল্লাহ ভালো আছে। প্রশ্নটা এই কারণে করা যে মানে কেউ যদি আপনাকে দেখে কিংবা আপনাদের দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করতে চায়, আপনি কি তাদেরকে কি বলবো, আপনি ইতিবাচক কোনো উত্তর দেবেন? হ্যাঁ, আমাকে তো অনেকে রিচ আউট করে, হয়তো পরামর্শের জন্য করে, অথবা বলে যে ভাই আমি আপনাদের ফ্র্যাঞ্চাইজি নিতে চাই। আচ্ছা, বাট এখন আমরা যাইনি ফ্র্যাঞ্চাইজি মডেলে, বিকজ আমাদের তো প্রোডাকশন ক্যাপাসিটিটার সাথে সাথে বাড়াইতে হবে, ওইটা নিয়ে কাজ করছি আমরা। আর হচ্ছে পরামর্শের জন্য অনেকে বলে, আমি যে কোনো কাউকে পরামর্শ দিতে ভালো লাগে আর কি। কেউ যদি আমাকে বলে আমাকে একটু বলেন। আজকে যদি এখানে রাঙা সকালে বসে রাঙা সকালে দর্শকদের যদি উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে বা সেই স্ট্র্যাটেজিগুলো যদি একটু একটা আইডিয়া দিয়ে থাকেন। আমি কয়েকটা স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি বলে ফেলেছি। একটা হচ্ছে যে আপনার ডেডি স্টকটা হওয়া যাবে না, একদম ছোট উদ্যোক্তা তো ডেডি স্টকটা হওয়া যাবে না। সো ডেডি স্টকটা হওয়ার জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে আমি কতটুকু প্রোডাকশন করব, কতটুকু ডিমান্ড আছে, কতটুকু সাপ্লাই ম্যানেজমেন্ট আমি করব, এটা একটা। 2 নম্বর হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, গ্রোথ আস্তে আস্তে হওয়া ভালো, এটা আমার রিয়েলাইজেশন আর কি। তাতে কি হয়, এক্সপিরিয়েন্স হয়, শিখতে পারেন, ভুলগুলো শিখে আস্তে আস্তে যাওয়া যায়, যে আমি এটা ভুল করছি, এটা আমি নেক্সট টাইম এই ভুলটা করবো না, আমি এই প্রোডাকশনে এই ভুলটা করেছি, এই প্রোডাকশনে এই ভুলটা করবো না, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না, কোনো একটা কিছু নিয়ে শুরু করতে হবে, একসময় সেল হবে, একসময় সেল হবে না, একসময় গিয়ে মনে হবে আমি ভেঙে পড়ছি, এটা হবেই না, এটা করাই যাবে না। বাট অ্যাকচুয়ালি ওইটাই করলে আপনি মানে কনসিস্টেন্সিটা রাখতে হবে, রাখলে একসময় ইনশাল্লাহ কোনো না কোনো বিজনেস দাঁড়াবেই। আমি অনেক মানুষকে চিনি আমার ইন্ডাস্ট্রিতে বা আমার বাইরের ইন্ডাস্ট্রিতেও, আমি তো অনেক স্টার্টআপে কাজ করেছি, অনেকে স্টার্টআপ বন্ধ হয়ে গেছে বা অনেকে স্টার্টআপ ভালো করছে, এখনও করছে, বা অনেক বিজনেস যারা অনেক কম করে, বা অনেক বিজনেস আছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক, বা আপনি আমাকে ডেকেছেন, মনে হচ্ছে যে আমি একটু অ্যাচিভ করেছি, আসলে আমার থেকে অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে মানুষের, কিন্তু হয়তো ওরা ওইভাবে ফোকাস করে না, বা ওরা ওইভাবে আসে নাই লাইমলাইটে, বা ওরা ব্র্যান্ডিং নিয়ে ওইভাবে কাজ করে না। যেমন আমার একটা স্বপ্ন যে আমি যেটা করতে পারতাম, আমি একটা জুতার দোকান দিতে পারতাম, তারপরে লোকাল বা ইম্পোর্টে জুতা নিয়ে আসতাম, নিয়ে এসে সেল করতে পারতাম। আমার স্বপ্ন তো ওইটা না। উদ্যোক্তা হওয়াকে আমি এটা বুঝি না। আমার কাছে উদ্যোক্তা হচ্ছে তুমি সমাজে বা মানুষের মধ্যে কি ইম্প্যাক্টটা ফেলতে পারো, দেশের মানুষের জন্য কি ইম্প্যাক্টটা ফেলতে পারো। একটা ব্র্যান্ড যেটা দাঁড় করাবে, আজকে জুকো, আজকে আপনি চিনেন 10 জন চিনবে, একসময় আরও 100 জন মানুষ চিনবে, 1000 মানুষ চিনবে, 1 লাখ মানুষ চিনবে, বাংলাদেশের সবাই চিনবে। এটা হচ্ছে একজন উদ্যোক্তার স্বপ্ন হওয়া উচিত। আমার স্বপ্নটা ওইটা। আমি চাই না যে আমি বিজনেস করব, আমার সংসারটা চলবে, এটা আমি করতেই চাই। আপনার মতো করে সবাই এরকম স্বপ্ন দেখুক, কারণ স্বপ্নই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। অনেক অনেক ধন্যবাদ আজকে সকালবেলাটিকে সুন্দর করে তুলবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য।